ফাইনালটা দেওয়া হয় নাই। আচ্ছা, মিড টার্ম পর্যন্ত দেওয়া হয়েছে। মডার্ন থিওরি অফ সলিডস এ সলিডে বন্ড ফরমেশন কিভাবে হয় এটা একটু আলোচনা করা হবে। শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর মলিকুলার বন্ডিং এন্ড সলিড বন্ডিং থিওরি। শ্রোডিঞ্জার ইকুয়েশন ইউজ করে মলিকুলার বন্ডিং এর এক্সপ্লেনেশন দেওয়া যায়। তো এখানে বলা হয়েছে one of the greatest success of modern physics has been the application of quantum mechanics or the Schrodinger equation to the behavior of molecules and solids. For example, quantum mechanics explains the nature of bond between atoms and its correspondence. অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স বলো আর শ্রোডিঞ্জার ইকুয়েশন বলো, দুইটা মোটামুটি একই কথা, কারণ কোয়ান্টাম মেকানিক্স এর মূল জিনিস হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন। আর এই শ্রোডিঞ্জার ইকুয়েশনকে ব্যবহার করে সলিডের মধ্যে কিভাবে বন্ডিং হয় বা মলিকুলার বন্ডিং কিভাবে ফরমেশন হয় এটা খুব ভালোভাবে এক্সপ্লেইন করা যায়। এবং শ্রোডিঞ্জার ইকুয়েশনের হেল্প ছাড়া এই এক্সপ্লেনেশন গুলো প্রায় অসম্ভব। ঠিক আছে, কারণ শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে তোমার এনার্জি ক্যালকুলেশন করা যায়। একটা হচ্ছে বড় সুবিধা হচ্ছে এনার্জি ক্যালকুলেশন করা যায়। এই এনার্জি, অ্যাটমের যে এনার্জি অথবা কোন একটা ইলেকট্রনের যে এনার্জি অ্যাটমের আন্ডারে অথবা মলিকুলের আন্ডারে, এই এনার্জি থেকেই কিন্তু তোমার বন্ডিং ইনফরমেশনটা বোঝা যায়, স্টেবিলিটি বোঝা যায়, কতটুকু স্টেবল, কতটুকু স্ট্রং ভাবে এটা কানেক্টেড, এটা কিন্তু ওই যে এনার্জি লেভেল থেকে বোঝা যায়, পটেনশিয়াল এনার্জি, যেটা শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করা যায়। শ্রোডিঞ্জার ইকুয়েশনের একটা ফাংশন আছে, সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন অথবা সাই। হ্যাঁ, সাইটাকে অনেকটা প্রবাবিলিটি ফাংশন বলা যায়, ইলেকট্রনের প্রবাবিলিটি ফাংশন। তাহলে ইলেকট্রনের প্রবাবিলিটি ফাংশনটাকে যদি আমি ইনপুট হিসেবে চিন্তা করি, হ্যাঁ, আর যদি পটেনশিয়াল এনার্জিটাকে কনসিডার করতে পারি, তাহলে ইলেকট্রনের এনার্জি ক্যালকুলেট করা যায়। ইলেকট্রনের এনার্জি ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, ইলেকট্রনের মানে কোন শেলের ইলেকট্রনের এনার্জি কেমন হবে, এই জিনিসগুলো ক্যালকুলেশন করে বোঝা যায়। তাহলে এখানে আমরা একটা জিনিস শিখবো যে হোয়াট ইজ অ্যাটমিক অরবিটাল আর একটা হচ্ছে মলিকুলার অরবিটাল, দুইটার মধ্যে পার্থক্যটা কি, দুইটা কি জিনিস। অরবিটালটাকে তুমি ইলেকট্রনের গতিপথ চিন্তা করতে পারো অথবা চিন্তা করতে পারো ইলেকট্রনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, অনেকটা এরকম চিন্তা করতে পারো। বুঝতে পারছো? অর্থাৎ ইলেকট্রন যে কোন একটা অ্যাটমের নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে, এই যে ঘোরার যে গতিপথ বা ইলেকট্রনকে পাওয়ার যে প্রবাবিলিটি অথবা ইলেকট্রনের এনার্জি ডিস্ট্রিবিউশনও অনেক সময় বলা হয়। ঠিক আছে, অরবিটাল গুলোকে ইলেকট্রনের এনার্জি ডিস্ট্রিবিউশনও বলা হয়। এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল। কোন একটা অ্যাটমের আন্ডারে যখন কোন একটা ইলেকট্রন থাকে তখন সেটাকে আমরা বলি অ্যাটমিক অরবিটাল। অর্থাৎ ডিসক্রিট একটা অ্যাটম, ডিসক্রিট মানে বুঝো তো, আলাদা, কোনো মলিকুলের আন্ডারে না, কোনো সলিডের আন্ডারে না, যদি আলাদা কোনো একটা অ্যাটম হয় তখন সেটাকে আমরা যে অরবিটাল, ইলেকট্রনের যে ঘূর্ণন পথ, সেটাকে আমরা কি বলি, অ্যাটমিক অরবিটাল। আর অ্যাটম যখন মলিকুল তৈরি করে, অ্যাটম, দুইটা অ্যাটম বা তিনটা অ্যাটম মিলে যখন মলিকুল তৈরি করে, তখন ইলেকট্রন গুলো কোন একটা নির্দিষ্ট না থেকে মলিকুলের আন্ডারে চলে আসে। বুঝতে পারছো কথাটা? তখন সেটাকে বলা হয় ইলেকট্রনের গতিপথ বা ঘূর্ণন পথটাকে কি বলা হয়, মলিকুলার অরবিটাল। যেমন এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা, এই যে এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রনটা যে ঘুরছে, এই যে ইলেকট্রনটা যে ঘুরছে, হ্যাঁ, ইলেকট্রনের গতিপথটাকে আমরা বলতেছি অ্যাটমিক অরবিটাল। এখন যখন এই দুইটা অ্যাটম এক জায়গায় আসে তখন মলিকুল ফর্ম করে, তখন দুইটা ইলেকট্রনের যে গতিপথ এটা চেঞ্জ হয়ে যায়। অ্যাটমিক অরবিটালের থেকে এটা ডিফারেন্ট, এটার এনার্জি লেভেল, এটা এনার্জি লেভেল ডিফারেন্ট, তখন এটাকে আমরা বলি মলিকুলার অরবিটাল। তাহলে অ্যাটমিক অরবিটাল আর মলিকুলার অরবিটাল কি জিনিস এটা বুঝতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন স্যার চেঞ্জ হয়ে কি দুইটা মিলে একটা হয়ে যায়? হ্যাঁ, দুইটা অরবিটাল মিলে একটা অরবিটাল তৈরি হচ্ছে, মলিকুলার অরবিটাল। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে তোমাকে, মলিকুলার অরবিটালটা ফরমেশন কিভাবে হয়। এটা হয় এইভাবে যে ইলেকট্রন এবং হোলের মধ্যে
অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, এটা তো জানো নাকি? ইলেকট্রন এবং হোলের মধ্যে, হোল না, এখানে কি বলে এটাকে, নিউক্লিয়াস। ইলেকট্রন, জি স্যার, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, সে কারণে অ্যাট্রাকটিভ হ্যাঁ। ফোর্স কাজ করে। হ্যাঁ, যেমন ধরো এই ইলেকট্রনটা এখানে আছে কেন? এখানে নিউক্লিয়াস কিন্তু এটাকে ধরে রাখছে, তাই না? জি স্যার, কেন্দ্রমুখী বল। হ্যাঁ, এখন এইখানে একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, আর এখানে ইলেকট্রন আছে, এরও ইলেকট্রন আছে, এরও ইলেকট্রন আছে। তাহলে এই দুইটা পরস্পরকে কেন ধরে রাখছে? এটা ধরে রাখার কারণ হচ্ছে এখানে একটা কিউমুলেটিভ ফোর্স কাজ করে। আসলে এখানে অনেকগুলো ফোর্স কাজ করে, যেমন এটাকে বিকর্ষণ করে, এই নিউক্লিয়াসকে বিকর্ষণ করে, আবার এই ইলেকট্রন এই নিউক্লিয়াসকে আকর্ষণ করে, আবার এটার নিউক্লিয়াসকে আকর্ষণ করে। তাহলে এখানে অনেক ধরনের আকর্ষণ বল এবং বেশ কয়েক ধরনের বিকর্ষণ বল কাজ করতেছে। যেমন ইলেকট্রন বিকর্ষণ আছে, নিউক্লিয়াস বিকর্ষণ আছে, কিন্তু অ্যাট্রাকশন এবং কি বলে রিপালশন, দুইটা সমন্বয় হয়ে দেয়। যদি অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হয় তখনই বন্ড ফরমেশন হয়, তাহলে এটাকে অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স দিয়ে ব্যাখ্যা করা যায়। আরেকভাবে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে যে ইলেকট্রনের এনার্জি যদি, নেট এনার্জি যদি নেগেটিভ হয়, এখানে যতগুলো ইলেকট্রন আছে সব ইলেকট্রনের নেট এনার্জি যদি নেগেটিভ হয়, তখন অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি হয়। মানে অ্যাট্রাকটিভ ফোর্স বেশি না রিপালসিভ ফোর্স বেশি, এটা বুঝবো কিভাবে? যদি এনার্জি যখন লেস হয় তখন অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি হয়। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটা কাজ করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে for hydrogen atom there is only one electron and the electron energy in each atom is minus 13.6 eV, ইলেকট্রন ভোল্ট। একটা হাইড্রোজেন অ্যাটমের এনার্জি কত? যখন একটা অ্যাটমের আন্ডারে থাকে তখন হাইড্রোজেন এনার্জি মানে ইলেকট্রনের -13.6 eV, এটা হচ্ছে ইলেকট্রনের এনার্জি উইথ রেসপেক্ট টু দ্য ফ্রি স্টেট। ফ্রি স্টেট বলতে কি বোঝায় বুঝতে পারতেছো? ইলেকট্রন স্যার। হ্যাঁ, ফ্রি স্টেট মানে কি? স্যার মুক্ত ইলেকট্রন। হ্যাঁ, মুক্ত বলতে ভ্যাকুয়াম বোঝায়। ভ্যাকুয়াম মানে একটা ভ্যাকুয়াম লেভেল থাকে, বুঝছো? ভ্যাকুয়াম লেভেলটাকে আমরা জিরো বলি, ভ্যাকুয়াম লেভেল। তো ভ্যাকুয়ামের থেকে যখন নেগেটিভ হয়, ধরো এটাকে যদি আমি এনার্জি প্লট করি, স্যার কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রন গুলো থাকে ওগুলো না? এখন আমি এনার্জি প্লট করতেছি, সোজা কথা, ঠিক আছে? এনার্জি প্লট করতেছি। এখন যে ইলেকট্রনের এনার্জিটা নেগেটিভ সেটা আসলে অ্যাটমের আন্ডারে থাকে। বুঝতে পারছো কথাটা? এখন হাইড্রোজেনের ক্ষেত্রে তো একটাই ইলেকট্রন, হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে এটার এনার্জি কত? অ্যাটমের আন্ডারে যখন থাকে তখন -13.6, অর্থাৎ এই লেভেলে থাকে, -13.6। It is notable that the negative energy means the attractive forces, এই দেখো এই কথাটা একটু আগে বলেছিলাম, the negative energy means attractive forces between electron and কি nucleus. The more negative magnitude of the energy, the more the attractive force. তার মানে নেগেটিভ ভ্যালুটা যদি বেশি হয় তাহলে অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি হবে। The energy of two isolated hydrogen atoms, তাহলে যদি আলাদা আলাদা দুইটা হাইড্রোজেন অ্যাটম থাকে আলাদা আলাদা, তাহলে দুইটা হাইড্রোজেন অ্যাটমের এনার্জি কত হবে? 2 into -13.6 eV. So to obtain the wave function and the new energy of the electrons under the molecule, we need to find the new potential energy function PE for the electrons in this new environment and then solve the Schrodinger equation. এখন দুইটা মনে করো হাইড্রোজেন অ্যাটম আলাদা আলাদা আছে, এখন দুইটা আলাদা আলাদা আছে, দুইটার এনার্জি তো আমরা জানি, কিন্তু যখন একসাথে আসবে, দুইটা যখন কাছাকাছি আসবে তখন কি হবে? না, কাছাকাছি আসলে হয় কি জানো? হ্যাঁ, বন্ড পেয়ার করবে, সেটা ঠিক আছে। কাছাকাছি যখন আসে তখন দুইটার মধ্যে একটা ইন্টারেকশন হয়। ইন্টারেকশন মানে কি?
ইন্টারাকশন মানে মনে করো একটা ইলেকট্রন, একটা অ্যাটমের ইলেকট্রন আরেকটা অ্যাটমের ইলেকট্রনের সাথে একটা ইন্টারাকশন, একটা অ্যাটমের ইলেকট্রন আরেকটা অ্যাটমের নিউক্লিয়াসের সাথে একটা ইন্টারাকশন, নিউক্লিয়াস একটা ইন্টারাকশন, তাহলে একটা ইন্টারাকশন তৈরি হয়, তাই না? এই কারণে দেখা যায় যে পটেনশিয়াল, হ্যাঁ, যার কারণে এই ইন্টারাকশনের কারণে তোমার এই যে তোমার অ্যাট্রাকটিভ ফোর্স বা রিপালসিভ ফোর্সে একটা চেঞ্জ আসতেছে, তাই না? একটা চেঞ্জ আসতেছে, তাহলে এই চেঞ্জের সাথে কিন্তু এনার্জির সম্পর্ক আছে না? এনার্জির সম্পর্ক আছে, তাহলে এনার্জিও চেঞ্জ হয়ে যাচ্ছে। এনার্জি যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এখন এটা কি স্যার স্পেশালি H2 গ্যাসের কথা বলছেন? H2 গ্যাস H2 এর ক্ষেত্রে, যে কোনো মলিকুলের ক্ষেত্রেই তাই, এনার্জিটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে why we cannot have two sets of identical atomic orbital inside the H2 molecule? আমরা H2 মলিকুলের মধ্যে আইডেন্টিক্যাল দুইটা অ্যাটমিক অরবিটাল কেন পাই না? কেন পাই না বলো তো দেখি? এখানে যেটা লেখছে, in hydrogen molecule we cannot have two sets of identical atomic orbital for two reasons. First, this would violate the Pauli's exclusion principle, which requires that in a given system of electrons, those within the H2 molecule, we cannot have two sets of identical quantum number. When the atoms were separated, we did not have this problem because we had two isolated systems. এখন এটা পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল দিয়ে হয়তো ব্যাখ্যা করলো, কিন্তু এমনিতেও আমি ফিজিক্যালি একটা ব্যাখ্যা দিতে পারি ইচ্ছা করলে। কারণ সমযোজী বন্ধন স্যার। এখানে যেটা টাইটেলে লেখছে যে why we cannot have two sets of identical atomic orbital inside hydrogen molecule, মানে এটা জিনিসটা কি আইডেন্টিক্যাল বলে? অ্যাটমিক, এটা অরবিটাল মানে বুঝিনি স্যার। স্যার পলির বর্জন নীতি অনুসারে তো স্যার পলি- চারটা কোয়ান্টাম সংখ্যার স্যার, দুইটা পলির বর্জন নীতি ইলেকট্রনের থেকে ক্ষেত্রে কিছু কখনোই সেম হয় না। ওইটা ঠিক আছে, কিন্তু এই কথাটার অর্থ কি? এখানে টাইটেলে যে কথাটা বলা আছে এটার অর্থ কি বলো? আইডেন্টিক্যাল অ্যাটমিক অরবিটাল মানে কি স্যার বেসিক্যালি? মানে হ্যাঁ, এটার অর্থ কি? এটা আগে বলো, এটা আগে বুঝো। অরবিটাল আমরা পাবো না স্যার, মানে দুটোটাই, মানে স্যার দুইটাই সেম অরবিটাল পাওয়া যাবে না আর কি স্যার। আমাকে এটার অর্থটা বলো যে আইডেন্টিক্যাল অ্যাটমিক অরবিটাল ইনসাইড হাইড্রোজেন। আইডেন্টিক্যাল এই কথাটার অর্থ কি? এই কথাটা একটু বুঝতে হবে, মানে এখানে আসলে কি বলতে চাচ্ছি আমরা। স্যার মানে আইডেন্টিক্যাল মানে আমরা বুঝি স্যার একই রকম সাদৃশ্যপূর্ণ। ইয়েস, এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে মানে অ্যাটমিক অরবিটালের যে অবস্থাটা, মানে দুইটা অ্যাটম যদি আলাদা আলাদা থাকে তখন অরবিটালের যে অবস্থাটা থাকে, হ্যাঁ, যখন দুইটা অ্যাটম হাইড্রোজেন মলিকুলে আছে, তাই না? এখানেও দুইটা অ্যাটম আছে, তাহলে এখন এই অবস্থায় মানে আলাদা আলাদা দুইটা অরবিটাল যেরকম ছিল সেরকম আমরা আর পাচ্ছি না, চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? এই কথাটাই বলছি, বুঝছো কথাটা? বুঝো নাই কথাটা? জি স্যার। এখন আমি ব্যাখ্যা দিলে অন্যভাবে দিব। আমার কথা হচ্ছে যে এটার উত্তরটা এভাবে আমি দিতে পারি যে আমরা আইডেন্টিক্যাল অরবিটাল কেন পাচ্ছি না? এই জন্য পাচ্ছি না যে দুইটার মধ্যে একটা ইন্টারাকশন হয়, ইন্টারাকশন হলেই তো অরবিটাল চেঞ্জ হয়ে যাবে, ইন্টারাকশন হবে না? জি স্যার। তাহলে স্যার, ইলেকট্রন কথা হচ্ছে স্যার এখানে একটা অরবিটাল যখন দুটো ইলেকট্রন হয়ে যায় তখন ওইটা তো একটা স্থিতিশীল অবস্থা হয়ে যায় স্যার। দুইটা মলিকিউল কি স্যার? সেটা ঠিক আছে, স্থিতিশীল অবস্থা তো হচ্ছে, কিন্তু অরবিটালটা তো আর আগের মতো থাকতেছে না, বা দুইটা আলাদা আলাদা থাকলে যেরকম ছিল, মনে করো এইটা একটা অরবিটাল, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এইটা একটা অরবিটাল, দুইটা আলাদা আলাদা অরবিটাল, তাই না? জি স্যার। এখন দুইটা যখন এক জায়গায় আসলো, কাছাকাছি চলে আসলো, মনে করো দুইটা কাছাকাছি চলে আসলো, এখন কাছাকাছি আসলে কি এক থাকলো? চেঞ্জ হয়ে গেল না কিছু? জি স্যার, শেপটা একটু জি স্যার। শেপটা ইন্টারেকশন হয়, তো এটাও হবে। রিপালসিভ ফোর্স এটার সাথে এটা
1.6 সম্পর্ক নাই, এখানে চার্জ তো সেমই চেঞ্জ হয় এবং অ্যাকর্ডিংলি এনার্জিতে একটা চেঞ্জ আসে। তাহলে এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অরবিটাল বলতে ঘূর্ণন পথ চিন্তা করতে পারো বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনও চিন্তা করতে পারো। 1s1 আর কি তাহলে বলি হ্যাঁ, তাহলে এখানে ঘূর্ণন পথটা চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়? কারণ ইন্টারেকশন হয়। ইন্টারেকশন কয়েক ধরনের ইন্টারেকশন হচ্ছে, তাই না? ইলেকট্রন ইলেকট্রন ইন্টারেকশন, একটা ইলেকট্রনের সাথে আরেকটা কি বলে নিউক্লিয়াসের ইন্টারেকশন। এই ইন্টারেকশন গুলোর কারণে কিন্তু তোমার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে স্যার। অরবিটালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বেসিক্যালি অরবিটালটা স্যার অরবিটাল এখানে স্যার স্পিন কোয়ান্টাম সংখ্যার কারণেও তো চেঞ্জ হতে পারে। হ্যাঁ, এটা তো এখানে লেখছে, এই কথাটা লেখছে, সেটা ঠিক আছে। সেকেন্ড, as the two atoms approach each other, এই যে কথাটা লেখছে আমি যেটা বলতে চাইলাম, the atomic psi 1s, এই যে অ্যাটমিক ওয়েভ ফাংশন, যেটা ওয়েভ ফাংশনকে psi বলে আর কি, অ্যাটমিক ওয়েভ ফাংশন psi 1s ওয়েভ ফাংশন ওভারল্যাপ. This overlap produces two new wave functions with different energies and hence different quantum numbers. When the two atomic wave functions interfere, two atomic wave function interfere, they can overlap each either in phase or both in out of phase. এখন এই যে তোমার এই জিনিসটাকে অন্যভাবে আবার ব্যাখ্যা করা যায়, ওয়েভ ফাংশন দিয়ে ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এটা একটু আমরা বলবো। ওয়েভ ফাংশনটা দিয়ে আবার ব্যাখ্যা করা যায় ওয়েভ ফাংশন। যেমন এটা হচ্ছে অ্যাটমের ওয়েভ ফাংশন। স্যার এটা রেকর্ডিংটা একটা অফ অ্যাটমের, হয়ে গেছে। ও আচ্ছা হ্যাঁ, এটা অফ করছি। অ্যাটমের ওয়েভ ফাংশনকে বলা হয় psi, ঠিক আছে? psiটাকে বলা হয় ওয়েভ ফাংশন। যেমন psi 1s বলতে কি বোঝাচ্ছে? হাইড্রোজেন প্রথম শেলের যে ইলেকট্রন, ইলেকট্রন, সেই ইলেকট্রনের ওয়েভ ফাংশন কি আসলে? ওয়েভ ফাংশন এইটাকে আসলে ইলেকট্রনের গতিপথ বলতে পারো বা প্রবাবিলিটির সম্পর্কযুক্ত একটা, কি বলে এটাকে, বলতে পারো। প্রবাবিলিটির সাথে ইলেকট্রন এটা জি। স্যার একই স্পিন কোয়ান্টাম সংখ্যা থাকবে না গতিটা বলা যায় না হ্যাঁ। ইলেকট্রনের। একটা প্লাস হাফ হলে একটা মাইনাস হাফ না স্যার, ডিরেকশন ডিফারেন্ট হবে না স্যার? এটা হচ্ছে ওয়েভ ফাংশন। আচ্ছা ওয়েভ ফাংশন কাকে বলে? ওয়েভ ফাংশন psi 1s, psi 1s। এই যে psi 1s এর একটা প্লট করছে না, এই জিনিসটা কি? এই কার্ভটা কি আসলে? এই কার্ভটাকে কি বোঝা যায়? মানে কার্ভ থেকে তুমি কি ইনফরমেশন পাবা? এই যে psi 1s যে আমি প্লট করলাম, psi 1s is equal to a e to the power minus, মনে করো a by r, এই ধরনের একটা সূত্র থাকে, একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এই psi 1s টা কি জিনিস আসলে? এটা একটা ওয়েভ ফাংশন। আমরা বলতেছি কি ওয়েভ ফাংশন। তাহলে ওয়েভ ফাংশন বলতে আসলে ফিজিক্যালি কি বোঝায়? ওয়েভ ফাংশনটা অনেকটা এরকম বোঝায় যে ইলেকট্রনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সাথে সম্পর্কিত একটা জিনিস। এর চেয়ে বেশি কিছু আমি কোথাও পাই নাই, ওয়েভ ফাংশন বলতে আমি এরকম কোন একটা জিনিস বোঝাই। আর এইটাকে যদি স্কোয়ার করি তখন এটাকে প্রবাবিলিটি, এটাকে কি পাওয়া যায়? এটাকে বলা হয় প্রবাবিলিটি। তাহলে psi কে স্কোয়ার করলে পাই প্রবাবিলিটি, আর শুধু psi হইলে আমরা বলতে পারি যে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন চিন্তা করতে পারো, অথবা ইলেকট্রনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সাথে সম্পর্কিত একটা জিনিস, একটা প্যারামিটার। বুঝতে পারছো কথাটা? psi 1s
তাহলে স্যার। দুইটা ইলেকট্রনের ওয়েভ ফাংশন যদি দুইটা ইলেকট্রন যদি মানে দুইটা অ্যাটমের ইলেকট্রন যদি কাছাকাছি আসে তখন দুইটা ওয়েভ ফাংশন আসলে ওভারল্যাপ করে, বুঝতে পারছো? দুইটা ওয়েভ ফাংশন কি হয়, ওভারল্যাপ করে। এখন আমরা জানি যে ইলেকট্রনের বৈশিষ্ট্য কি, ওয়েভ ফাংশন, তার মানে এটার ওয়েভ নেচার আছে, তাই না? ইলেকট্রনের কি আছে, ওয়েভ নেচার। ওয়েব নেচার তো স্যার Wave- উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে গেলেও না স্যার একটা, আর নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে গেলেও না একটা ওয়েব দেখা যায় স্যার। নর্মালি তো ইলেকট্রন তো নর্মাল ফ্লোতে ঘুরে। ইলেকট্রন যখন ঘুরতে থাকে, ইলেকট্রন যখন মানে তোমার কক্ষপথে ঘুরে, এটার মধ্যে একটা ওয়েভ নেচার আছে, বুঝতে পারছো? ইলেকট্রন তার কক্ষপথে ঘুরে, এখানে একটা ওয়েভ নেচার আছে। এবং ইলেকট্রন তো একটা নির্দিষ্ট জায়গায় মনে করো স্থির থাকে না, স্থির থাকে? না স্যার। এটা যদি অ্যাটম যদি থাকে, ধরো এটা এইভাবে ঘুরতে থাকে, এইভাবে সে ঘুরতে থাকে, এটা একটা ওয়েভ নেচার আছে, একটা ওয়েভ নেচার আছে। এখন ইলেকট্রন ওয়েভ নেচার, এই যে দুইটা অ্যাটম যখন পাশাপাশি আসে, দুইটার যে ওয়েভ ফাংশন আছে, এই দুইটা ওয়েভ ফাংশন ইন ফেজে ইন্টারেকশন হতে পারে, আউট অফ ফেজে ইন্টারেকশন হতে পারে। এখানে দুইটা ইলেকট্রন আছে না, ধরো দুইটা অ্যাটমের দুইটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাহলে এই দুইটা ইলেকট্রনের দুইটা ওয়েভ ফাংশন, এই দুইটা ওয়েভ ফাংশন মানে ইন ফেজে ইন্টারেকশন হতে পারে, আউট অফ ফেজে ইন্টারেকশন হতে পারে। যদি ইন ফেজে ইন্টারেকশন হয় তখন আমরা এটাকে বলি বন্ডিং মলিকুলার অরবিট। আচ্ছা, এটা ওটা বলার দরকার নাই। ইন ফেজে যখন ইন্টারেকশন হয় তখন যে মলিকুলার অরবিটালটা তৈরি হয় সেটা হয় এরকম আকৃতির ইন ফেজে, মানে অনেকটা সুপার পজিশন থিওরাম চিন্তা করতে পারো। সুপার পজিশন থিওরাম পড়ছো না? জি স্যার। এখন এইটার এটা যদি সুপার পজিশন থিওরাম হয় তাহলে কি হবে, এরকম একটা জিনিস হবে না? জি স্যার, দুটোটা একসাথে আছে। কাছাকাছি আসলে এরকম একটা জিনিস হবে, হবে কি না? জি স্যার। আউট অফ ফেজে হয় তখন একটা উল্টা হিসেবে আসবে, এই জিনিসটা উল্টা দিক হয়ে আসবে। তাহলে উল্টা দিক হয়ে যদি আসে, দেখো এটা যদি উল্টা দিক হয়ে আসে, যেমন এইটাকে যদি আমি উল্টা করো, উল্টা করে তারপরে যদি কাছে নিয়ে আসো, তাহলে এরকম একটা ওয়েভ ফাংশন পাওয়া যাবে। তাহলে মলিকুলার অরবিটালের ক্ষেত্রে দুই ধরনের ওয়েভ ফাংশন পাওয়া যায়, এইটা একটা, এইটা একটা, দুইটা ওয়েভ ফাংশন পাওয়া যেতে পারে। বুঝতে পারছো কথাটা? স্যার ইন বেসিক্যালি স্যার ওয়েব সেম ফেজ আর ডিফারেন্ট ফেজ আর কি না স্যার, একটা মানে সমান জি। কোনো ডিগ্রি থাকবে না, আর একটা হচ্ছে ডিগ্রি ব্যবধান থাকবে, এরকম না একটু জোরে বলো। স্যার? ওয়েব ফাংশনে যেটা বলতেন স্যার, এটা সেম ফেজে থাকবে অথবা ডিফারেন্ট ফেজে থাকবে আর কি। আমরা এসিতে যেরকম আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে মানে ইন্টারেকশনটা দুই ভাবে হতে পারে আর কি, মানে পসিবিলিটি দুই ভাবে ইন্টারেকশন হতে পারে, ইন ফেজেও হতে পারে, আউট অফ ফেজে হতে পারে, মানে দুই রকম হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছো কথাটা? দুই ভাবে হতে পারে, ইন ফেজেও হতে পারে, আউট অফ ফেজেও হতে পারে। যদি ইন ফেজে হয় তখন আমরা যে মলিকুলার অরবিটালটা পাই সেটার নাম হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল। আর যদি আউট অফ ফেজে হয় তখন যে মলিকুলার অরবিটাল পাই সেটাকে বলি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, অ্যান্টি বন্ডিং। এইটাকে ম্যাথমেটিক্যালি এভাবে দেখানো হয়, ম্যাথমেটিক্যালি। যেমন এখানে একটু বলি, সেটা হচ্ছে যে এই যে সাই সিগমা, এটা হচ্ছে ইন ফেজে যদি হয়, দুইটা মলিকুলার অরবিটাল, এটা একটা মলিকুল, এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, দুইটা অ্যাটমের মধ্যে ইন্টারঅ্যাকশন হচ্ছে। এ নাম দিছে কেন? একটা অ্যাটম হচ্ছে এ আর একটা অ্যাটম হচ্ছে কি বি। এই অ্যাটমের রেডিয়াসটা হচ্ছে আর এ, আর এই অ্যাটমটা যেটা তার রেডিয়াস কত? আর হ্যাঁ, আর বি। এই কারণে রেডিয়াসের ফাংশন, এই সাইটা কি আমি বলছিলাম রেডিয়াসের ফাংশন, কারণ সাই এ টু দি পাওয়ার মনে করো মাইনাস একটা কনস্ট্যান্ট এ বাই আর এ, এই টাইপের একটা জিনিস থাকে, ফাংশনটা এক্সপোনেনশিয়াল একটা ফাংশন হয়। তাহলে এখানে আমরা দেখতেছি সাই সিগমা কি, এটা হচ্ছে ওয়েভ ফাংশন ফর
molecular orbital, এটা ওয়েভ ফাংশন ফর molecular orbital, এটা হচ্ছে বন্ডিং, অ্যান্টি বন্ডিং। তাহলে যখন ফেজে ইন্টারেকশন হবে, ইন ফেজে যদি ইন্টারেকশন হয় তখন এটা কি হয়, অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হয় এবং এনার্জিটা লোয়ার হয় এবং এটা স্টেবল। আর যদি দুইটা আউট অফ ফেজে ইন্টারেকশন হয় তাহলে হায়ার এনার্জি স্টেটে যায় এবং স্টেবিলিটি লো। বুঝতে পারছো কথাটা? জি স্যার। দুই ভাবে ইন্টারেকশন হতে পারে। তাহলে এইভাবে যদি মানে বন্ডিং অরবিটাল হয় তাহলে এখানে ইন ফেজে ইন্টারেকশন হয় এবং এনার্জিটা লো হয় এবং এটা স্টেবল হয়। এবং যদি আউট অফ ফেজে হয় তখন এই যে এটা এরকম হয়, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, ইলেকট্রনটা মাঝখানে কোনো মানে ইলেকট্রনের যে ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে সরি এটা সেখানে আঁকাটা ঠিক হয় নাই, এটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আসলে অ্যাকচুয়ালি। এটা নিচে আসতেছে দেখো। এখন দেখো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন খেয়াল করো। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে তোমার এই যে ওয়েভ ফাংশন যেটা আছে এটাকে স্কোয়ার করলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পাওয়া যায় এবং জাস্ট এটাকে যদি তুমি স্কোয়ার করো দেখবা এই জিনিসটাই পাচ্ছ। স্কোয়ার মানে এইটাকে যদি স্কোয়ার করো, দেখো এইটাকে যদি স্কোয়ার করো আর এইটাকে যদি স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করলে পাবা এইটা, আর যদি এইটাকে স্কোয়ার করো এই যে এই জিনিসটাকে, এটাকে যদি স্কোয়ার করো তাহলে কি পাবা, এই জিনিসটা পাবা অ্যাকচুয়ালি। বুঝতে পারছো কথাটা? তাহলে এটা হচ্ছে বন্ডিং অরবিটালের ক্ষেত্রে প্রবাবিলিটি, এটা অ্যান্টি বন্ডিং অরবিটালের ক্ষেত্রে প্রবাবিলিটি। এবং মাঝখানে খেয়াল করে দেখো, মাঝখানে কি প্রবাবিলিটি কি জিরো না? জিরোই তো হবে, মাঝখানে তো জিরোই হবে। জি স্যার। এবং এইটাকে অ্যাকচুয়ালি যদি ক্রস সেকশন ভাবে দেখাই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস বলতে আমি বুঝাচ্ছি যে প্রোটন আর নিউট্রন। তাহলে এটার চারিদিকে ইলেকট্রন কিভাবে ঘুরে, ইলেকট্রনের থাকার যে প্রবাবিলিটি, এইটা কিছু মানে এটা শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে এগুলো পাওয়া যায়। এবং কালো জায়গাটা এখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটিটা বেশি। এই ক্ষেত্রে এরকম, এখানে মাঝখানে থাকার কোনো প্রবাবিলিটি নাই, মাঝখানে কোনো দাগ নাই, মানে এখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা খুবই কম। আচ্ছা এখন হচ্ছে এনার্জি ডায়াগ্রাম। দেখো এনার্জি ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে রেডিয়াসের সাথে, রেডিয়াস বলতে রেডিয়াস বা তুমি চিন্তা করতে পারো ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স। আমি যদি ডিস্টেন্সের সাথে যদি এনার্জি প্লট করি তাহলে প্লটটা কেমন হবে এটা একটু বোঝার আছে। এটা এখান থেকে কোশ্চেন সবসময় থাকে ফাইনালে, এখান থেকে কোশ্চেনটা থাকে সবসময়, অলমোস্ট সবসময় থাকে। মনে করো দুইটা অ্যাটমের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা কত? দূরত্বটা হচ্ছে আর। এই আরটা যখন ইনফাইনাইট তখন কি এই দুইজনের মধ্যে কোনো ইন্টারাকশন আছে? নাই স্যার। ইন্টারাকশন নাই। তখন এই যে দেখো আর যখন ইনফাইনাইট তখন দুইটা অরবিটাল আলাদা আলাদা, দুইটা ইলেকট্রনের, দুইটা হাইড্রোজেন অ্যাটম, দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন এখানে আলাদা আলাদা, দুইটার এনার্জি একই E1s, এনার্জি কি একই। বুঝতে পারছো কথাটা? একই এনার্জি। কিন্তু যখনই তোমার এই দুইটা অ্যাটম, এখানে দুইটা অ্যাটম আছে, বুঝতে পারছো? দুইটা অ্যাটম মানে দূরত্ব এখানে তো এইভাবে নাই, দুইটা অ্যাটম দূরে আছে। এখন দুইটা অ্যাটম যখন কাছাকাছি আসতে থাকবে, মনে করো একটু কাছাকাছি আসলো, এখন এই দুইটা অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের এনার্জি গুলোর কি অবস্থা হয়ে দাঁড়াবে? এই ইলেকট্রনের এনার্জি গুলো তখন চেঞ্জ হতে থাকবে। কি হবে? চেঞ্জ হতে থাকবে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কি আসলে এটা একটু বুঝতে হবে তোমাকে। এই যে রাস্তা, এইটা একটা রাস্তা, এইটা একটা রাস্তা, এটা কি আসলে চিত্র থেকেই বোঝা যাচ্ছে। আসলে মানে দূরত্ব যদি এতটুকু হয়, মনে করো এই পরিমাণ দূরত্ব যদি হয়, তাহলে এইটা একটা এনার্জি, এটা একটা এনার্জি, দুইটা এনার্জি স্টেট। এই দুইটা এনার্জি স্টেট কেন হইলো? একটা যদি ইন ফেজে ইন্টারাকশন হয় তাহলে এই এনার্জি হইতে পারে, আর যদি আউট অফ ফেজে যদি ইন্টারাকশন হয় তাহলে এই এনার্জি হইতে পারে। দূরত্ব আরেকটু কমলো, কমার ফলে দেখো আরো দুইটা এনার্জি পাওয়া যাচ্ছে। দেখো খেয়াল করো,
এইটা যদি ইন ফেজে হয় আর এটা যদি আউট, বুঝতে পারছো কথাটা? আচ্ছা, এইটা হচ্ছে অপটিমাম দূরত্ব। অপটিমাম দূরত্ব মানে এই কন্ডিশনে অ্যাটম 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 দুইটা সবচেয়ে বেশি স্টেবল। কারণ কি, দেখো এনার্জিটা সবচেয়ে বেশি লোয়ার কন্ডিশনে আসছে। এখানেও দুইটা এনার্জি স্টেট হইতে পারে, এইটা একটা এনার্জি স্টেট, এটা একটা এনার্জি স্টেট, দুইটা এনার্জি স্টেট। এটা কিন্তু দেখো ওয়াই এক্সিস হচ্ছে এনার্জি আর এক্স এক্সিস কি, ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স স্যার। রেডিয়াস। ইন্টার অ্যাটমিক সেপারেশন। তাহলে ইন্টার অ্যাটমিক সেপারেশন যখন এ হয় তখন আসলে এটা একটা অপটিমাম কন্ডিশন। অপটিমাম মানে মোস্ট স্টেবল কন্ডিশন, সবচেয়ে বেশি স্টেবল কন্ডিশনে অ্যাটমটা আসে। এবং এই কন্ডিশনে দেখো এইটা একটা এনার্জি স্টেট, এইটা একটা এনার্জি স্টেট। তাহলে এই এনার্জি স্টেটের ওয়েভ ফাংশনটা হচ্ছে সাই সিগমা, আর এটা হচ্ছে সাই সিগমা অ্যাস্ট্রয়েড। এটাকে আমরা বলি বন্ডিং মলিকুলার অরবিটালের জন্য ওয়েভ ফাংশন, এটা হচ্ছে এন্টি বন্ডিং মলিকুলার অরবিটালের জন্য ওয়েভ ফাংশন। ঠিক আছে, এখন ইলেকট্রন গুলো আসলে লোয়ার এনার্জি স্টেটে সব সময় অবস্থান করতে চায়, বুঝতে পারছো কথাটা? তাহলে এইটা একটা মলিকুলার অরবিটাল, এখানে একটা মলিকুলার অরবিটাল, দুইটা অরবিটাল। তাহলে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে? 2 ইলেকট্রন ক্যান বি প্লেসড ইন ওয়ান অরবিটাল। একটা অরবিটালে কয়টা থাকতে পারে? দুইটা। এখন এইখানেও একটা অরবিটাল আছে, এইটা একটা অরবিটাল, এইটা একটা অরবিটাল। এখন ইলেকট্রন কোথায় যাবে? অবশ্যই নিচে যাবে। ইলেকট্রন অবশ্যই কোথায় যাবে? আফবাউ রুলস অনুসারে স্যার নিচে যাবে আগে। হ্যাঁ, ইলেকট্রন নিচে যাবে, কারণ ইলেকট্রন তো আসলে স্টেবল থাকতে চায়। জি স্যার। নিচে যাবে কেন? এটা কেউ একজন আকর্ষণ করতেছে, সুতরাং আকর্ষণ শক্তি বেশি হওয়ার কারণে নিচের দিকেই যাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা একবার আরেকভাবে দেখানো যায়। যেমন এটা হচ্ছে যে তোমার দেখো এনার্জি, এখানে লেখা আছে এনার্জি অফ সাই সিগমা সাই অ্যাস্ট্রয়েড ভার্সেস ইন্টারঅ্যাটমিক সেপারেশন। আর এখানে বলা আছে দেখো এটা হচ্ছে এনার্জি লেভেল দেখাচ্ছে, এনার্জি লেভেল। schematic diagram showing the change in the electron energy as two isolated hydrogen atom. এখানে যেটা বোঝাচ্ছে যে এটা একটা হাইড্রোজেন অ্যাটম, এটা একটা হাইড্রোজেন অ্যাটম, দুইটা হাইড্রোজেন অ্যাটম, দুইটা যখন দুই জায়গায় আছে তখন দুইটার এনার্জি লেভেল এখানে আছে, বুঝতে পারছো কথাটা? জি স্যার। এই দুইটা যখন কাছাকাছি আসতেছে তখন এই ইলেকট্রনটা এখানে আসতেছে, এই ইলেকট্রনটা এখানে আসতেছে। তাহলে এটা হচ্ছে বন্ডিং অরবিটাল, এটা অ্যান্টি বন্ডিং অরবিটালের এনার্জি। এখন এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা এনার্জি স্টেট, অ্যালাউবেল এনার্জি স্টেট। অর্থাৎ মানে হাইড্রোজেন মলিকুলের ক্ষেত্রে এই দুইটা এনার্জি হওয়া সম্ভব, এছাড়া অন্য কোনো এনার্জি হওয়া সম্ভব নয়। মানে ধরো এখানে মাঝখানের কোনো এনার্জি, এইটা কোনো এই 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 মাঝখানের অবস্থায় কখনো আসতে পারবে না, পারবে? না স্যার। ইলেকট্রনের এনার্জি মানে এই যে মাঝখানে বা উপরে বা নিচে কখনোই আসতে পারবে না। কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন থেকে দেখা যায় যে ইলেকট্রনের এনার্জি অবশ্যই হয় এখানে আসবে, না হলে এখানে আসবে, এই দুই জায়গার যে কোনো এক জায়গায় আসবে। একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং আর কি না? হ্যাঁ, একটা বন্ডিং অরবিটালের জন্য এনার্জি স্টেট, একটা অ্যান্টি বন্ডিং এর জন্য এনার্জি স্টেট। এখন মানে স্বাভাবিকভাবে যখন সে খালি পাচ্ছে তখন সে এখানে চলে আসতেছে, নিচে চলে আসতেছে। এখন যদি আরেকটা হাইড্রোজেন থাকতো, মনে করো আরেকটা হাইড্রোজেন অ্যাটম আছে, তখন কিন্তু এখানে তখন কিন্তু একটা উপরে যাইতো, বুঝতে পারছো? এটা আসলে সিরিয়ালি ফিল আপ হয়, বুঝছো? সিরিয়ালি একটা পর একটা। জি হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা H3 হবে, সেই ক্ষেত্রে এটা H3 হবে। তো এটার নিয়ম হচ্ছে যে তোমার এটা নিচে থেকে ফিল আপ হইতে থাকে, নিচে থেকে ফিল আপ হয়। তাহলে এই হচ্ছে আমাদের হাইড্রোজেন মলিকুল ফরমেশন। আজকে এই পর্যন্তই পড়াবো। স্যার আফবাউ রুলস অনুযায়ী স্যার নিম্ন শক্তি থেকে ফিল আপ হয় ওই জিনিসটাই নাকি স্যার? না, ওইটা শক্তি স্তর ওটা। এখানে জি, জি, জি।
হ্যাঁ সেটাই। আচ্ছা শোনো, এখন অ্যাটেন্ডেন্স